আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের রিসেন্টলি আমরা একটা মডেল টেস্ট নিয়েছিলাম। একটা না, বেসিক্যালি ফিজিক্সের দুইটা মডেল টেস্ট আমরা ইতিমধ্যে নিয়েছি। তার মধ্যে প্রথম মডেল টেস্টার সলভ ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ ওমায়ের। আজকে আমরা সলভ ক্লাসটাতে আমাদের কোয়েশ্চেনের যে 8টা সিকিউ আছে, 8টা সিকিউ এর প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এরই সাথে তোমরা কি কি ভুল করেছো এবং ভুলগুলা কেন, কিভাবে চিন্তা করলে ভুলগুলা না করে সঠিকটা করতে পারবা, তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো কথা না বাড়িয়ে শুরু করি। আমাদের প্রথম যে সিকিউ কোয়েশ্চেনটা ছিল সেটা ছিল একটা ভেক্টর চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন। একদিন উলম্বভাবে 10 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছিল। ওই সময় একজন ব্যক্তি 20 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চালাচ্ছিলেন। সো এটা ছিল আমাদের উদ্দীপক। বৃষ্টির বেগটা দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড উলম্বভাবে। আমরা এদিকে একটু খেয়াল করব। আমরা একটু খেয়াল রাখব যে বৃষ্টির দিকটা ছিল উলম্বভাবে নিচের দিকে 10 মিটার পার সেকেন্ড। ব্যক্তিটা গাড়ি চালাচ্ছিল কত বেগে? ব্যক্তিটি 20 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চালাচ্ছিলেন। সো গাড়িটা নিশ্চয় এই বরাবর যাচ্ছিল 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে গাড়ি চালকের কাছে বৃষ্টির বেগ কত মনে হবে তা নির্ণয় করো। গাড়ি চালকের কাছে বৃষ্টির বেগ কত মনে হবে তা নির্ণয় করতে বলছে। আমরা এটা জানি যে কোনো একজন চলন্ত ব্যক্তি, চলন্ত বস্তু, চলন্ত কোনো ট্রেন, যানবাহনের সাপেক্ষে অন্য একটা গতিশীল বস্তুর বেগ কি মনে হবে এমন বললেই আপেক্ষিক বেগ। তাহলে এখানে বেসিক্যালি গাড়ি চালানো যে ব্যক্তিটা আছে বা গাড়ির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ বের করতে হবে। সো আপেক্ষিক বেগের সূত্র কি ছিল? ভেক্টর সমীকরণ যদি আমরা খেয়াল করে দেখি স্যার, রেইন উইথ রেসপেক্ট টু কার, ভেক্টর সমীকরণ, এটা কিন্তু ভেক্টর, বি রেইন মাইনাস ভি কার, এটা আমাকে করতে হবে। ভেক্টর সমীকরণে কিন্তু তুমি চাইলে জাস্ট ভ্যালু বসে দিবে এমন কিন্তু না, ভেক্টরের মান দিক দুইটাই আছে, এটা চিন্তা করে করতে হবে। সেখান থেকে আমরা কি বুঝি স্যার? ভি রেইন ভেক্টর থেকে ভেক্টরের সাথে মাইনাস গাড়ির বেগের উল্টা দিকে যে ভেক্টরটা আছে যেটাকে আমরা বলি বিপরীত ভেক্টর, গাড়ির বেগের বিপরীত ভেক্টর যদি আমরা লব্ধি করে ফেলি তাহলে কিন্তু কি পেয়ে যাব? আপেক্ষিক বেগটা পেয়ে যাব। তো লব্ধি বেগ বের করতে হবে। কার লব্ধি বেগ? এখন আমরা জাস্ট নতুন একটা ভেক্টর নিয়ে আসবো গাড়ির বেগের বিপরীত দিকে। গাড়ির বেগের বিপরীত দিকে আমরা একটা উল্টা দিকে ভেক্টর নিয়ে আসবো, যেটাকে বলবো গাড়ির বেগের বিপরীত ভেক্টর। এখন আমাদের কাজ খুবই সহজ স্যার। আমাদের কি করতে হবে? এই যে বৃষ্টির বেগ আর উল্টা বেগটার লব্ধি বের করতে হবে। ভেক্টর দুটার মধ্যবর্তী কোণ কত হবে? এখানে 90 হলে এটা নিশ্চয়ই 90 হবে। তাহলে আমরা পেয়ে গেছি স্যার বৃষ্টির যে আপেক্ষিক বেগটা আছে সেটা হবে, দুইটা ভেক্টর যদি পরস্পর 90 ডিগ্রি কোণে কাজ করে তাহলে আমরা কি জানি স্যার? ভেক্টর দুটোর মানের বর্গের সমষ্টিকে যদি রুট করে ফেলি স্যার তাহলে আমরা তাদের লব্ধি পেয়ে যাই। তাহলে বৃষ্টির বেগ, গাড়ির বেগের বিপরীত বেগ, তাদের লব্ধি ক্যালকুলেশন করলে আমাদের চলে আসবে 10 স্কোয়ার 20 স্কোয়ার। বিপরীত ভেক্টর জাস্ট দিক বিপরীত, মান একই। তাহলে গাড়ির বেগ যদি 20 হয় তাহলে বিপরীত ভেক্টরটারও বেগ 20, বেগের মানটা 20 হবে। স্কোয়ার করে দিছি, আনসার চলে আসবে 22.36 মিটার পার সেকেন্ড। সিম্পল স্যার। এবারে একদিন উলম্বভাবে ওই সেম কোশ্চেনটাই, বৃষ্টি আমাদের 10 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে আর গাড়িটা 10 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছে আর গাড়িটা 20 মিটার পার সেকেন্ড বেগে চালাচ্ছিল। যদি গাড়ির বেগের বিপরীত দিকে 25 মিটার পার সেকেন্ড বেগে বাতাস বয় তবে উভয় ক্ষেত্রে চালক বৃষ্টির পতনের একই কোণ পর্যবেক্ষণ করবে কি? এখন আমাকে জানতে চাওয়া হয়েছে উভয় ক্ষেত্রে কি একই কোণে বৃষ্টিটা পড়তে দেখবে? বৃষ্টির দিকটা নিয়ে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে, বৃষ্টির দিক। সো পতনের একই কোণ হবে কিনা। সো আমরা পতনের কোণটাকে উলম্বের সাথে করব সবসময় স্যার। উলম্বের সাথে কত ডিগ্রি কোণে আছে সেটা বের করার চেষ্টা করব। আমরা আগের যেই চিত্রটা এঁকেছিলাম সেই চিত্রটা একটু সিলেক্ট করে কপি করে নিয়ে আসি স্যার।
থ্যাংক ইউ। আচ্ছা স্যার, একটু একটু লক্ষ্য করতে হবে স্যার, আমরা বিপরীত দিকে এই যে বেগ পেলাম বৃষ্টির বেগ। এখন আমাদের লব্ধি বেগটা নিশ্চয়, লব্ধি বেগটা যে আমরা বের করলাম, লব্ধি বেগটা নিশ্চয়ই এখানে মাঝখান বরাবর কোনো একটা কিছু হবে। লব্ধি বেগটাকে যদি আমরা কনসিডার করি এইভাবে মাঝামাঝি কোনো একটা জায়গায় হবে, যা উলম্বের সাথে ধরো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন আমরা ভেক্টরের সূত্র থেকে কি জানি, উলম্বের সাথে যদি আমাকে কোণ বের করতে হয় তাহলে আমার θ1 ইকুয়াল কি হবে, tan ইনভার্স। যদি দুটি ভেক্টর পরস্পর লম্ব হয় তাদের লব্ধির দিক বের করতে চাচ্ছি, তখন কি হয়, একটা ভেক্টর ডিভাইড বাই আরেকটা ভেক্টর। নিচে কোনটা হয়, নিচে যার সাপেক্ষে কোণ বের করছি, আমরা বৃষ্টির দিকের সাপেক্ষে কোণটা বের করছি, বৃষ্টির দিকটা উলম্ব ছিল, উলম্বের সাথে কোণ করছি, তাহলে সেক্ষেত্রে আমরা 10 নিচে বসাবো, উপরে 20 বসাবো। খুবই শর্টকাট স্যার, কারণ আমরা যেই দুজন ভেক্টরের লব্ধি নিয়ে এখানে আলোচনা করলাম তারা দুজনেই কিন্তু পরস্পর 90 ডিগ্রি কোণে আছে বা সমকোণে আছে, উলম্বভাবে আছে পরস্পরের সাথে। তাহলে এই অবস্থায় যার সাথে কোণ বের করি সে থাকবে নিচে আর বাকিটা পড়ে যাবে উপরে। তাহলে হয়ে গেল স্যার আমার এটা চলে আসলো tan ইনভার্স 2। ক্যালকুলেটর ইউজ করে tan ইনভার্স 2 করলে কত আসে একটু দেখো তো স্যার। tan ইনভার্স 2 যদি আমরা করি 63.435 ডিগ্রি। আচ্ছা, এটাই আমাদের এখানে আনসার দেখা যাচ্ছে। আচ্ছা, উভয় ক্ষেত্রে সেকেন্ড কেসে কি বলছে যে বিপরীত দিকে যদি 25 মিটার পার সেকেন্ড বেগে, এটা আমাদের হচ্ছে প্রথম ক্ষেত্রে। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে চিন্তা করে দেখি স্যার। প্রথম ক্ষেত্রে আমাদের 63.43 চলে আসছে। আমরা এখন যদি স্যার দ্বিতীয় ক্ষেত্রে হিসাব করি 25 মিটার পার সেকেন্ড বেগটা দিতে হবে আমাদের। এখানে কি আমাদের কপিটা আছে? আছে, ভেরি গুড। এবারে আমরা একটা কাজ করব স্যার। ওকে, আমরা এবার একটা বাতাস এখানে অ্যাড করে দিব স্যার। আমাদের উল্টার দিকে একটা বাতাস আছে, এই যে স্যার এই বরাবর 25 মিটার পার সেকেন্ড। তাই তো বলছে, গাড়ির বিপরীত দিকে বললো না স্যার? যদি গাড়ির বেগের বিপরীত দিকে, গাড়ির বেগটা কোন দিক ছিল স্যার? সাদা এই দিকটা স্যার, সাদা এই দিকটা ছিল গাড়ির বেগ। তাহলে তার বিপরীত দিকে বাতাস, তার মানে গাড়ির বেগের বিপরীত বেগটা যেই দিকে সেই দিকেই বাতাস 25 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল। এখন আমার জন্য খুবই সিম্পল স্যার। আগের ইয়াতে আমরা ভেক্টরের লব্ধি করার সময় ভেক্টর সমীকরণটা কি পেলাম, কি পেয়েছিলাম? এইদিকে একটু খেয়াল করে দেখো, এইটা একটু খেয়াল করবো। আমরা এটাকে কপি করে নিয়ে আসবো। ভেক্টর সমীকরণ দিয়ে চিন্তা করলে খুব সহজে চিন্তা করতে পারবে। ভেক্টর সমীকরণ তোমাকে বুঝাই দিবে তোমাকে কি কি করা লাগবে, আর কিচ্ছু না স্যার। ভেক্টর সমীকরণ তোমাকে বুঝিয়ে দিবে কি করা লাগবে। তোমাকে এখানে কি করা লাগবে স্যার বলো তো? আমার এই লাইন বরাবর আমার এখন দুইটা ভেক্টর আছে স্যার, এদিকে নিচের দিকে এদিকে একটা ভেক্টর আছে। তাহলে এক্সট্রা করে এই লব্ধি ভেক্টরটাকে আরেকটু সরাই ফেলতেছে, চেঞ্জ করে ফেলতেছে আমাদের বাতাসের ভেক্টর। তো তাহলে আমাদের VW হিসাবে সেটাকে অ্যাড করে দিতে পারি, আর কিচ্ছু না। সিম্পল জিনিস, আর কিচ্ছু না। তাহলে এটা যদি অ্যাড হয় তাহলে এভাবে আমরা VWটাকে অ্যাড করে নিতে পারি। অ্যাড হয়ে গেলে স্যার একটু খেয়াল করেন, এই ভেক্টর আর এই ভেক্টর এরা দুজন কিন্তু একই লাইন বরাবর আছে। সো তাদের দুজনকে হিসাব করে মিটমাট করে দিয়ে একটা নতুন ভেক্টর নিয়ে আসি স্যার, যোগ করিডোরে দিয়ে। সিম্পল তো নাকি? আমরা তো ভেক্টর চ্যাপ্টারটি তো পড়ে আসছি কিভাবে বিশেষ ক্ষেত্রে লব্ধিগুলোকে ইজিলি আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি। এক্ষেত্রে একটু খেয়াল করে দেখো স্যার, আমাদের গাড়ির বেগের বিপরীত ভেক্টর হুইচ ইজ আমাদের এই বেগুনি রঙের ইয়াটা 20 মিটার পার সেকেন্ড, বাতাসের বেগ 25 মিটার পার সেকেন্ড। এই দুইটার আগে যোগ করে ফেলো, তারপর তার সাথে আমরা 10কে যোগ করে দিব। তাহলে এক্ষেত্রে আমাদের জিনিসটা দাঁড়াচ্ছে এমন স্যার, খেয়াল করে দেখো স্যার, আমরা লিখতে পারি VCW বললাম আর কি, দুজনেরই সমষ্টি যেহেতু তাই VCW বললাম। মান বের করছি শুধুমাত্র মান। তাহলে VW VC যোগ করে দাও স্যার, 25 যোগ 20 দ্যাট ইজ 45 মিটার পার সেকেন্ড।
এখন আমাদের জিনিসটা সহজ হয়ে গেছে। 45 মিটার পার সেকেন্ড বেগ এই দিক বরাবর আছে, নিচের দিকে 10 মিটার পার সেকেন্ড আছে। তাহলে আমরা সুতরাং ভি রেইন উইথ রেসপেক্ট টু কার প্রাইম হিসাবে বলবো স্যার, এটা নতুন নতুন জিনিস। এক্ষেত্রে আমরা কি করব স্যার, ভি রেইনের স্কোয়ার, ও মান তো বের করতে বলো না স্যার, সরি 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 সরি, আমাকে বলছে দিক বের করতে। দিক বের করতে বলতে খুবই সহজ স্যার আমাদের, সুতরাং θ2 বলবো। এটা আমার আগেরটাকে θ1 দিয়েছিলাম, সেকেন্ড কেসে এটা দ্বিতীয় ক্ষেত্রে লিখবো একটু কষ্ট করে স্যার। দ্বিতীয় ক্ষেত্রে এই θ2 আমরা কি লিখতে পারি, tan ইনভার্স, আবার সেই আগের মতো কথা, উলম্ব দিকের সাথে যেহেতু আমরা কোণ বের করব, উলম্ব দিকটা বসে যাবে নিচের দিকে 10, এখানে নিচে বসবে, উপরে কত বসবে স্যার, উপরে এই যে 45টা বসবে, একসাথে মিলাই মিশায়ে, দুইজনকে একসাথে মিলাই মিশায়ে 45 বসায় দিব স্যার। এই প্রবলেমটা না, ক্যালকুলেশনটা ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা ভুল করছো, ঠিক আছে। ভেক্টর ইকুয়েশনটা জানাটা এই জন্য অনেক বেশি জরুরি। ভেক্টরেশন কিভাবে কি করতে হয় সেটা নিয়ে তোমাদের প্রয়োজন আমরা আলোচনা করব। তোমরা যদি বলো আমি ছোট্ট করে আলোচনা দিয়ে দিব একটা ভিডিও। দেখো স্যার, ভেক্টর ইকুয়েশন আমরা সরাসরি ক্যালকুলেশন করতে পারি না, কিন্তু ভেক্টর ইকুয়েশন থেকে একটা আইডিয়া পাওয়া যায় স্যার। হ্যাঁ, সো আমাকে আইডিয়া করে দিলাও যে এই ভেক্টরগুলোকে আমার কি এভাবে যোগ বিয়োগ করতে হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, এই ভি আর বিপরীত ভেক্টর অফ কার, বাতাসের ভেক্টর, উইন্ডের ভেক্টর, এই তিনটাকে আমার যোগ করতে হবে। এই দুটো তো এক লাইনে আছে, চট করে একটা যোগ করে একটা ভেক্টর বানাই ফেলছি। তার মানে ভিসিডব্লিউ ভেক্টরের সাথে ভি আর ভেক্টর যোগ করতে হবে। তাহলে ভিসিডব্লিউ এর মান আমরা জানি, ভিসিআর এর মানও আমরা জানি। এই মানগুলো থেকে তাদের মধ্যবর্তী কোণ কত হবে সেটা সহজে বের করে ফেলা যাচ্ছে। সো ভেক্টরকে এইভাবে শর্টকাটে ক্যালকুলেশন করে নিয়ে আসতে হয়। এটা যদি তোমরা ক্যালকুলেট করো তোমরা হচ্ছে 77.47 পাবা, 77.47 ডিগ্রি পাবা। এখানে দেখা যাচ্ছে θ1 নট ইকুয়াল θ2, তাহলে সুতরাং বলা যায় কি, সুতরাং যেহেতু θ1 নট ইকুয়াল θ2, সুতরাং এই সিদ্ধান্তের উপরে কিন্তু একটা নাম্বার অবশ্যই আছে। উচ্চতর দক্ষতা সবসময় সিদ্ধান্তের জন্য একটা নাম্বার তোমাদেরকে দিয়ে দেওয়া হয়। এখানে বলতে পারো যে বৃষ্টি একইভাবে দেখবে না, এই লাইনটাই লিখে দিবা। সো উভয় ক্ষেত্রে চালক বৃষ্টি পতনের একই কোণ পর্যবেক্ষণ করবেন না, এটুকু লিখে দিবা, ফুল মার্কস পেয়ে যাবা। এখন স্যার আসো আমরা নেক্সট যে প্রশ্নটা আছে সেটা চলে আসি। ইভান 0.5 মিটার দীর্ঘ এবং 100 গ্রাম ভরের একটি সরু অসু সমদণ্ডের মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করলো। এরপর সে দণ্ডটিকে গলিয়ে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি পাতলা চাকতিতে পরিণত করলো। সেই চাকতিকে এর তলের উপর কেন্দ্র দিয়ে লম্বভাবে অতিক্রমকারী অক্ষের সাপেক্ষে সমকৌণিক বেগে ঘোরালো। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখো তো স্যার, ইভানের নির্ণয় করা দণ্ডটির জড়তার ভ্রামক কত? দণ্ডের জড়তার ভ্রামক বের করতে হবে স্যার সরু সমতল মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে। একটা দণ্ড যদি আমরা নিই স্যার, নেওয়ার পরে মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকে আমরা যে সূত্র ফর্মুলা সেটা সবাই জানি। এটা একেবারে সিম্পল, I ইকুয়াল টু 1/12 ml স্কোয়ার করে ফেলবা, আনসার চলে আসবে। তোমরা যখন এটার মান বসায় দিবা, ভর অবশ্যই কেজিতে বসাতে হবে। 100 গ্রাম আছে, 100 গ্রামকে আমরা কেজিতে নিয়ে গেলে স্যার 0.1 কেজি হয়ে যায়। দৈর্ঘ্য আমাদের 5 আছে, 0.5 আছে, 0.5 স্কোয়ার করবা, 2.083 ইন্টু 10 ইনভার্স 3 চলে আসবে স্যার, এটা তুলে ফেলো। তারপর আমরা ঘ নম্বরটা দেখতেছি। এবার তোমরা স্যার পরের কোয়েশ্চেনটা লক্ষ্য করে দেখো তো। ইভান সেম কোয়েশ্চেনটাতে এখন কি করছে, উদ্দীপকের কোন ক্ষেত্রে গতিশক্তি বেশি হবে? সেই চাকতিটিকে একই তলের উপর কেন্দ্র দিয়ে লম্বভাবে অতিক্রমী অক্ষের সাপেক্ষে সমকৌণিক বেগে ঘোরালো, সমান কৌণিক বেগে ঘোরাচ্ছে। আগে যেই কৌণিক বেগ ছিল এখনো সেম কৌণিক বেগ রাখছে। তো জাস্ট কি করছে, এটাকে গলায় ফেলে চেঞ্জ করে চাকতি বানায় ফেলছে। তার মানে কি সেম থাকবে স্যার, আমাদের ভরটা সেম থাকবে, একই ম্যাটেরিয়াল যেহেতু ভরটা আমাদের সেম থাকবে। তারপর বলছে সেই চাকতিকে তলের ব্যাসার্ধটা কি দেওয়া আছে স্যার, 4 সেন্টিমিটার বলেছে। ভেরি গুড। আগের থেকে আমরা জড়তার ভ্রামক এটা পাচ্ছি স্যার, জড়তার ভ্রামক অলরেডি এটা পেয়ে গেলাম। জড়তার ভ্রামকের একক কি স্যার, কেজি মিটার স্কোয়ার। জড়তার ভ্রামক আমরা এটা ছিল
এখন নতুন করে চাকতির জড়তার ভ্রামক বের করব স্যার ঘ নম্বরে। চাকতির জড়তার ভ্রামক, চাকতির জড়তার ভ্রামক কত হবে স্যার? সূত্র খুবই সিম্পল, সিলিন্ডার বলক তার নিজ অক্ষের সাপেক্ষে, কেন্দ্রগামী নিজ অক্ষের সাপেক্ষে, সিলিন্ডারের জন্য বলক কিংবা চাকতির জন্য বলক, সব দুইটা ক্ষেত্রে সেম সূত্র স্যার, হাফ এম আর স্কোয়ার। তাদের ব্যাসার্ধ দিয়ে করে ফেলবো স্যার, হাফ এম আর স্কোয়ার, হাফ এম আর স্কোয়ার। তো বসিয়ে দাও স্যার, বসিয়ে দাও। তোমরা তো স্যার অনেকেই এই সূত্রটা ভুল লিখছো, অনেকেই ভুল লিখছো। একটা সিম্পল জিনিসে লাগে না, তোমরা জানো না যে হাফ এম আর স্কোয়ার হচ্ছে চাকতির মূল যে তার অক্ষ আছে, তার নিজস্ব অক্ষ, কেন্দ্রগামী যে অক্ষটা আছে সেই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। সিলিন্ডারের জন্য সেম। পড়ালেখা করো করো না, তোমাদের পড়তে হবে। আমাদের শিক্ষামন্ত্রী যেমন বললো পড়তে হবে। দেখো স্যার এখানে আমরা 0.1 বসিয়ে দিব, আর ব্যাসার্ধটা স্যার আমাদের সেন্টিমিটারে দেওয়া আছে, সেন্টিমিটার 100 দিয়ে যদি ভাগ করে দিই 0.04 বসবে, 0.04 স্কোয়ার। এটা যদি বসিয়ে দাও স্যার আনসার তুমি পেয়ে যাবা, আনসার তুমি পেয়ে যাবা। আনসার কত আসে স্যার আমরা একটু করে ফেলি ছোট করে, 0.5 ইন্টু 0.1 ইন্টু 0.04 হোল স্কোয়ার। আচ্ছা এটা আমাদের আনসার আসে হচ্ছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার -5 কেজি মিটার স্কোয়ার। খেয়াল করে দেখো তো স্যার আমাদের আগের আই আর এই আই নিশ্চয়ই ভিন্ন। এইখানের আইটাকে আমরা ধরো বললাম আই প্রাইম, আমরা এটাকে বলতেছি আই প্রাইম। আই প্রাইম। তাহলে খেয়াল করে দেখো স্যার আমাদের বলছে কোন ক্ষেত্রে গতিশক্তি বেশি হবে। ঘূর্ণনের জন্য গতিশক্তি স্যার আমরা জানি, এখানে ব্যাখ্যাটা একটু লিখতে হবে। আমরা জানি কি জানি স্যার? ঘূর্ণন গতিশক্তি ই কে ইকুয়াল হাফ আই ওমেগা স্কোয়ার। স্যার সমকৌণিক বেগে ঘোরাচ্ছে, কৌণিক বেগ যেহেতু স্যার একই রাখছে, আগে যা ছিল এখনো তাই রাখছে, ওমেগা সেম। আমরা এরকম সমীকরণের ক্ষেত্রে যেটা একই থেকে যায় সেটাকে মনে মনে এটা মোটামুটি নাই ধরে নিই স্যার। তারপর আমাদের হাফ একটা কনস্ট্যান্ট, এটা দুইটা ক্ষেত্রে সেম হবে। আমি এটা দণ্ডের জন্য নিই কিংবা চাকতির জন্য নিই, দুই ক্ষেত্রে আমরা সেম পাবো। দুইটা স্যার আমরা কেটে ফেলার পরে তারপরে থাকে কি স্যার? শুধুমাত্র আয়ের উপর নির্ভরশীল খুঁজে পাওয়া যাচ্ছে, বাকি এই সকল জিনিস সব জায়গায় সেম থাকবে, সেম ভ্যালু দিবে, শুধু আইটা ডিফারেন্ট হওয়ার কারণে ই কেটা ডিফারেন্ট হয়ে যাবে। এই জায়গায় আমরা একটা জিনিস বলে দিতে পারি ই কে, সুতরাং ই কে প্রপোর্শনাল টু আই বলে দিতে পারবো। তোমরা এটা কাটবা না, এটা লিখে পাশেই সুতরাং দিবা বলে দিবা। তার মানে কি বুঝতে পারতেছো স্যার? তার মানে বুঝতে পারতেছো যে এখানে আমাদের আয়ের প্রপোর্শনাল ইকে, আই বাড়লে ইকে বাড়বে, আই কমলে ইকে কমবে। তো যেহেতু আমাদের কি সেম না, ইকে আই সেম না, তাহলে ইকে ডিফারেন্ট পাবো স্যার। তাহলে তোমরা কি করবা? ইকে প্রাইম লিখো স্যার, চাকতির ইকে প্রাইম ইকুয়াল টু কি হবে স্যার? আই প্রাইম ডিভাইডেড বাই আই ইনটু ইকে আসবে। এটা কোথা থেকে আসছে? এটা স্যার এই জায়গা থেকে চলে আসে। তোমরা একটু ক্যালকুলেশন করে নিয়ে আসলে ই কে প্রাইম ডিভাইডেড বাই ই কে ইকুয়াল টু বাবা আই প্রাইম ডিভাইডেড বাই আই। তো সেখান থেকে তোমরা ই কে প্রাইম বের করে নিয়ে আসবা, এইভাবে চলে আসবে। তাহলে তোমরা জাস্ট আয়ের ভ্যালুগুলো বসিয়ে দিয়ে বুঝাই দিবা যে এটা নট ইকুয়াল, এখানে ডিফারেন্ট আসতেছে। এটা যদি 1 আসতো তখনই সমান আসতো স্যার। সো গতিশক্তি বেশি হবে, কোন ক্ষেত্রে বেশি হবে? সমান তো জিজ্ঞেস করে না, বেশি হবে জিজ্ঞেস করছে। আই প্রাইম ডিভাইডেড বাই আই তোমরা যদি একটু বসাও, আই প্রাইম কিন্তু ছোট, আয়ের মান কিন্তু বড়। আই প্রাইম ছোট, আয়ের মান বড়, তার মানে এটাকে ছোট্ট সংখ্যা পাবা, 0 পয়েন্ট সামথিং কিছু একটা পাবা। আমি করে ফেলি স্যার, 2.083 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এটাকে আমরা আনসার দিয়ে ভাগ করে দিই স্যার। সরি আনসার এটা একটু ইনভার্স করতে হবে স্যার, আমি উল্টা করছি। আমরা আইকে আই প্রাইম দিয়ে ভাগ করছি, আই প্রাইমকে আই দিয়ে ভাগ করতে হবে স্যার। এটা যেমন দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা বেসিক্যালি ই কে প্রাইম এটা ইকুয়াল টু পাচ্ছি 0.038 ই কে, বুঝছো?
তার মানে খুব ছোট্ট একটা ফ্র্যাকশন গুণ হয়ে ইকে পাচ্ছি, ইকে এর একটা ফ্র্যাকশন হচ্ছে ইকে প্রাইম, তার মানে আমার বেশি কোথায় হবে স্যার, দণ্ডের জন্য বেশি হবে, চাকতিরটাতে কম হবে। বুঝছো? একটু গুছগাছ করে তোমরা লিখবা, আমি মোটামুটি এভাবে করে দিচ্ছি, তোমরা লিখার সময় একটু ইকে প্রাইম কি, ইকে এর পরিচয় এগুলো একটু দিয়ে দিবা সবগুলা, তাহলে হয়ে গেছে স্যার। এবার কোয়েশ্চেন নাম্বার 3-তে চলে আসো, খুবই ইম্পর্টেন্ট। তোমরা এখন তো প্রাস বুঝো না, প্রাস যারা বুঝো তারা তো ভালো, ভেরি গুড। যারা বুঝো না পার্সোনালি নিও না, যারা বুঝো তারা তো বুঝো। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কোয়েশ্চেনটাতে কিছু না কিছু একটা ছোটখাটো ভুল করে আসছো। সো তোমাদের জন্য বলতেছি এই কোয়েশ্চেনটা ভালো মতো একটু বুঝো, প্রাস থেকে একটা কোয়েশ্চেন মাস্ট আসবে তোমাদের। তোমাদের এইচএসসি পরীক্ষায় বলো, কলেজের পরীক্ষায় বলো, যে কোনো পরীক্ষায় প্রাস থেকে একটা করে মাস্ট কোয়েশ্চেন তুমি পাবা। প্রাসটা বোঝা অনেক বেশি জরুরি। সো 2 মিটার উচ্চতার একজন বাস্কেটবল খেলোয়াড় চিত্র অনুযায়ী বাস্কেট থেকে 10 মিটার দূর থেকে, চিত্র জানে বাস্কেট থেকে 10 মিটার দূর থেকে গোল করতে চায়। সো বাস্কেট থেকে 10 মিটার দূর থেকে সে গোল করতে চায়। সে 45 ডিগ্রি করে একটি বল ছুড়লো। সো বল ছোড়ার কোণটা 45 ডিগ্রি। 1.8 মিটার উচ্চতায় অন্য একজন বাস্কেটবল খেলোয়াড় 12 মিটার পার সেকেন্ড আদিবেগে গোল করতে চায়। সে 60 ডিগ্রি কোণে বলটি ছুড়লো। দুইটা জিনিস আমাকে বলা আছে। সো দুইজন ব্যক্তি এটা চাচ্ছে। এখন বলছে উদ্দীপক থেকে ভি নটের মান নির্ণয় করো। ভি নট মানে বেসিক্যালি কি ছিল, আসলে চিত্রের মধ্যে ভি নটের একটা বলে দেওয়া। ভি নট মানে আমরা আদিবেগ জানি স্যার, এটা আসলে ভি নট বলতে এটাই। এখানে আদিবেগটা বের করতে বলা হচ্ছে। প্রথম ক্ষেত্রে আমরা থেকে বের করে নিয়ে আসতে পারবো। 2 মিটার উচ্চতার একজন বাস্কেটবল খেলোয়াড় চিত্র অনুযায়ী বাস্কেট থেকে 10 মিটার দূরে গোল করতে চায়। সে কত কোণে 45 ডিগ্রি বলটি ছুটছে। এই অংশ থেকে আমরা যদি সলিউশন করে নিয়ে আসি তাহলে কি পাচ্ছি দেখো স্যার, তার দূরত্ব কত, এক্স অক্ষ বরাবর দূরত্ব কত স্যার, একটু বুঝতে হবে। এক্ষেত্রে অনেকে তোমরা রেঞ্জ দিয়ে অঙ্ক করছো স্যার। রেঞ্জ জিনিসটা কি একটু বলতে পারবো আমাকে স্যার? রেঞ্জ জিনিসটা কি? রেঞ্জ হলো আমি একটা ভূমি অবস্থান থেকে বা যে অবস্থান থেকে বস্তুটাকে ছুঁড়ে মারছি, মারার পরে এটা আবার ভূমিতে এসে পৌঁছাইছে, মাঝখানে আনুভূমিক বরাবর কি দূরত্ব অতিক্রম করছে, সেটাই হলো আমাদের কি রেঞ্জ। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা ভূমিতে আসার জন্য, ভূমি অবস্থানে চলে আসার ক্ষেত্রে। সো এটাকে আমরা সবসময় ইউজ করতে পারি না স্যার। এখানে কি এটা ভূমিতে চলে আসছে, বাস্কেটবলটা ছোড়ার পরে এটা বাস্কেটে গেছে, ভূমিতে তো যায়নি স্যার। তাহলে তুমি কেমনে এটা আর দিয়ে করবা? তোমরা যারা এই প্রবলেমটা আর দিয়ে করছো সবারই ভুল আসছে। সো আর দিয়ে আমরা করবো না। আমরা করবো কিভাবে তাহলে স্যার? ভেরি সিম্পল। প্রাস তো স্যার এক্স ওয়াই এরই সম্পর্ক, অথবা স্যার প্রাস হচ্ছে ভি নট থিটার সম্পর্ক। ভি নট থিটা দেওয়া থাকলে তুমি এক্স জানা থাকলে ওয়াই বের করতে পারবা, ওয়াই জানা থাকলে এক্স বের করতে পারবা। আবার এক্স ওয়াই তোমার জানা থাকলে, এক্স ওয়াই দেওয়া আছে সেইখান থেকে তুমি ভি নট জানা থাকলে থিটা বের করতে পারবা, থিটা জানা থাকলে ভি নট বের করতে পারবা। থিটা নট বলি, এটা কোনটার কি পরিচয় আমি একটু দিয়ে দিই স্যার। ভি নট মানে হচ্ছে আদিবেগ, থিটা নট মানে হচ্ছে কি নিক্ষেপণ কোণ। ভি নট আদিবেগ, থিটা নট হচ্ছে নিক্ষেপণ কোণ। আর এক্স এবং ওয়াই এগুলা কি স্যার? আমাদের এক্স এবং ওয়াই হচ্ছে আনুভূমিক সরণ, উলম্ব সরণ, আনুভূমিক সরণ, উলম্ব সরণ। স্যার আমাদের এই টোটাল প্রবলেমটাতে একটু যদি খেয়াল করে দেখো স্যার, আনুভূমিক সরণ আমাকে দেওয়া আছে। 10 মিটার দূরে বাস্কেটে বলটা ফেলা হবে, 10 মিটার দূরে ফেলা হবে স্যার। সো আনুভূমিক সরণ এক্স এর মান আমাদেরকে দেওয়া আছে, ওয়াই এর মানও দেওয়া আছে স্যার। তোমরা বলতে পারো স্যার কই? এই যে স্যার বাস্কেট বলের, আপনি স্যার ভুল বলতেছেন, এখানে স্যার কই দেওয়া আছে, এই যে এই হাইটটা তো স্যার আমাদেরকে দেওয়া নাই। এখন স্যার তোমাদেরকে একটু বুঝতে হবে, সরণ মানে আমরা কি জানি স্যার? সরণ মানে কি অবস্থান, দুইটা অবস্থানের পার্থক্য না স্যার? আমাদের মনে আছে আমরা যে এটা পড়তাম x2 মাইনাস x1, এটা করে শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান, ঠিক আছে? তো y বরাবর সরণ যদি আমরা বের করতে চাই, y বরাবর সরণ যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের y ফাইনাল মাইনাস y ইনিশিয়াল করে দিলেই হয়ে যাবে স্যার। সো ওয়াই ফাইনালটা কত? ফাইনালটার হাইট আছে আমাদের 3.05, এটা হচ্ছে অবস্থান, শেষ অবস্থানের উচ্চতা। আর শুরুর অবস্থানের উচ্চতা আমাদের কত ছিল স্যার? 2। একটা থেকে একটা বিয়োগ করে দাও, ওয়াই পেয়ে যাবা। 3.05 থেকে যদি 2 বিয়োগ করে দাও তাহলে 1.05 আমাদের ওয়াই বরাবর সরণ। মানে উচ্চতা তো উঠছে ওই এক্সট্রা অংশটাই, সে তো 2 মিটার উঁচু থেকেই মারছে বলটা।
এটা বাস্কেটটা ছিল 3.05 মিটার উচ্চতায়। সো তোমাদেরকে এটা একটু বুঝতে হবে, অবস্থান স্মরণের মধ্যে সম্পর্কটা একটু বুঝতে হবে। দুটো অবস্থান যদি তোমাদেরকে দেওয়া থাকে তাহলে শেষ অবস্থান থেকে শুরুর অবস্থান বিয়োগ করে দিব, তাহলে স্মরণ পেয়ে যাব। পজিটিভ আসলে পজিটিভ, নেগেটিভ আসলে নেগেটিভ, এখানে পজিটিভ আসবে। বুঝছো আমার কথা? তাহলে তোমাদেরকে এক্স দেওয়া আছে দ্যাট ইজ 10 মিটার, ওয়াই দেওয়া আছে কত বের করছি আমরা 3.05 মাইনাস 2 1.05 মিটার। তাহলে এইগুলো আমাদের সব দেওয়া আছে। তারপর আমাদেরকে কোণ দিয়ে দিছে 45 ডিগ্রি কোণে ছড়ে মারা হয়েছে। তো আমি কি বলছিলাম স্যার, এক্স ওয়াই পেয়ারটা দেওয়া থাকলে ভি নট জানা থাকলে থিটা নট বের করা যায়, থিটা নট জানা থাকলে ভি নট বের করা যায়, করে ফেলতে পারবা। আসো স্যার আমরা এবার এটা একটু করে ফেলি, একদম সহজ স্যার, একদম সহজ। আমরা পাশে ওয়াই এর মানটা একটু এভাবে বের করে নিয়ে রাখবো স্যার, বের করা যেহেতু আছে এভাবে বের করে নিয়ে রাখবো চট করে। এটা বের হয়ে গেলে স্যার আমরা এবার সূত্র লিখবো প্রাসের সমীকরণ। তাহলে ওই চারটার মধ্যে যে চারজনের কথা বলছি এক্স ওয়াই ভি নট থিটা নট, এদের মধ্যে সম্পর্ক কি স্যার? এদের মধ্যে সম্পর্ক হইল ওয়াই ইকুয়াল টু যে প্রাসের সমীকরণটা আছে এক্স টেন থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার নিচে 2 ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। ঠিক আছে স্যার, এখানে একটু আমরা চট করে ভ্যালুগুলো যদি বসিয়ে দিই স্যার আনসার হয়ে যাব 1.05 ইকুয়াল এক্সের ভ্যালু আমরা বসাবো কত স্যার 10 10 45 ডিগ্রি, জি এর মান 9.8 ইন্টু এক্সের ভ্যালু আমাদের কত আবার 10 বসাবো স্যার 2 ইন্টু ভ্যালোসিটিটা আমাদেরকে বের করতে হবে স্যার, ভ্যালোসিটি স্কোয়ার বসাবো কজ স্কোয়ার 45 ডিগ্রি। তোমরা এটা যদি ক্যালকুলেশন করে আনসার বের করো আলটিমেটলি ভি নট পাবা 10.46 মিটার পার সেকেন্ড। একদম সহজ স্যার। তাহলে আজকে থেকে আমরা আজীবন মনে রাখবো, আমাকে যদি কোনো একটা অবস্থান থেকে প্রাসের এমন একটা অবস্থানে গিয়ে টার্গেটটা এমন জায়গায় আছে যেটা ভূমি না স্যার, ভূমি না অন্য একটা জায়গা, ভূমি বাদে অন্য বিন্দু। স্যার দেখো এই পুরো প্রাসটাকে যদি আমি এঁকে নিই, এই পুরো প্রাসটাকে যদি আমরা এখানে এঁকে নিই, ধরো ভূমি পর্যন্ত চলে গেলে এটা জিনিসটা এমন হতো স্যার, বুঝছো? ভূমি পর্যন্ত চলে গেলে এটা এমন হতো। এখানে অনলি অ্যান্ড অনলি একটা পয়েন্টই আছে, এই একটা পয়েন্টই আছে যেটা আমাদের রেঞ্জ নির্দেশ করে স্যার, যেটা আমাদের রেঞ্জ নির্দেশ করে। সো রেঞ্জ দিয়ে কিন্তু আমরা ভূমিতে পড়লে বলতে পারবো। যেমনটা তোমাদের বোর্ড পরীক্ষায় একটা প্রশ্ন আছে, গলফ খেলাতে গলফ করছে এবং কোর্টে গিয়ে পড়ছে, গলফের যেই কোর্টটা থাকে বা গলফের যেই পকেটটা থাকে ছোট বল পড়ার জন্য, ওই পকেটটা কিন্তু ভূমিতে থাকে, তখন তুমি রেঞ্জ দিয়ে করলে চলে যাচ্ছিল স্যার, হয়ে যাচ্ছিল। কিন্তু এখন রেঞ্জ দিয়ে করলে হবে না। কেন হবে না স্যার? তাহলে স্যার এটা এখানে নিচে আছে, এই নিচে ব্যতি রেখে যে কোনো অবস্থানের বিন্দুগুলোর জন্য আমরা কি পাবো স্যার? অবস্থানের জন্য আমাদেরকে যদি এক্স ওয়াই এগুলোর মাধ্যমে সম্পর্ক গঠন করতে হবে স্যার আমাদেরকে, কারণ এক্স জানা থাকলে ওয়াই বের করতে পারবো, ওয়াই জানা থাকলে এক্স বের করতে পারবো আমরা স্যার। খেয়াল করে দেখেন স্যার, আমাদের যে কোনো একটা পজিশন নিব স্যার, এক্স আর ওয়াই জানা থাকলে এই যে যেখান থেকে শুরু করছি এটা আমাদের এক্স, এটা আমাদের ওয়াই, এক্স আর ওয়াই থেকে চট জলদি আমরা এদের মধ্যে সম্পর্কটা বের করে নিয়ে আসতে পারবো। এক্স জানা থাকলে ওয়াই বের করা যায়, ওয়াই জানা থাকলে এক্স বের করা যায়, দুইটা জানা থাকলে ভি নট এবং থিটা নটের মাঝখানে যে কোনো একজনকে বের করে ফেলা যায়। এটা আমরা আজীবন মনে রাখবো। প্রাসের এইখানে বলের যে কোর্টের মধ্যে যে বলটা পড়ছে স্যার, বাস্কেটের মধ্যে যে বলটা পড়ছে সেটা আমাদের প্রাসের প্রতিমধ্যে মাঝখানে কোনো একটা পয়েন্ট, বুঝছো? তাহলে প্রাসের সমীকরণ দিয়ে সলভ করতে হবে। আজকের থেকে সবসময় মনে রাখবা, তাহলে শেষ স্যার। পরের কোয়েশ্চেনটাতে চলে যাই। একই সাথে আমরা কি করছি স্যার, 2.0 মিটার উচ্চতায় একজন বাস্কেটবল খেলোয়াড়, সেম কথাটা বলছে স্যার। সেকেন্ডে একজন ব্যক্তি ট্রাই করছে, এখন উদ্দীপকের শর্তাধীনে দ্বিতীয় ব্যক্তি কি গোল করতে সক্ষম হবে? সো এই সেম শর্তে সেকেন্ড যে পার্সনটা আছে সে কি গোল করতে পারবে? প্রশ্নটা হলো স্যার 1.8 মিটার উচ্চতায় আরেকজন ব্যক্তি, তাহলে এখন এখানে আমাদের আদি উচ্চতাটা চেঞ্জ হয়ে গেছে স্যার। আদি উচ্চতা আমাদের যদি চেঞ্জ হয়ে যায় আমরা কিভাবে বুঝবো যে স্যার এটা এখানে পড়বে কিনা? আমাকে বুঝতে হবে হাইটটা বের করার মাধ্যমে। আমাকে তো স্যার দূরত্ব দেওয়া আছে, দূরত্ব তো স্যার ওই আগের মতোই রয়ে গেছে, দূরত্ব আগের মতোই রয়ে গেছে। আমরা এখন স্যার যা 60 ডিগ্রি কোণে ছড়ে মারবো স্যার, 60 ডিগ্রি কোণে ছড়ে মারছি সেটা আমাকে বলে দিচ্ছে। আদি বেগেরটা দেওয়া আছে স্যার সেকেন্ড ব্যক্তির জন্য স্যার, দ্বিতীয় ব্যক্তির জন্য আদি বেগটা 12 মিটার পার সেকেন্ড সেটাও বলে দিচ্ছে আমাদেরকে।
তাহলে আমাদের কি কি দেওয়া আছে একটু খেয়াল করে দেখো স্যার। আমাদেরকে ভি নট বলে দিছে স্যার, আমাদেরকে থিটা নট বলে দিছে স্যার, আমাদেরকে এক্স বলে দিছে। তাহলে ওয়াইটা যদি একেবারে খাপে খাপ দরজার মাপ, মানে কি এখানে যতটুকু বাস্কেট আছে সেটার সাথে মিলে যায়, তাহলে আমরা বুঝে নিব কি স্যার এটা কোর্টে পড়বে। এই ধরনের কেসগুলোতে আমরা বলি কি ওয়াই সরাসরি দেওয়া নাই, ওয়াই এর একটা কি দেওয়া আছে, সাকসেসের জন্য একটা অবস্থান দেওয়া আছে, সেটাকে আমরা মাথায় এক পাশে রেখে দিব স্যার। ওই সাকসেসের জন্য ওয়াইকে হতে হবে কি স্যার, এটাকে ধর আমরা ক্যাপিটাল ওয়াই দিয়ে লিখি স্যার। এটা ওয়াইটা হতে হবে হচ্ছে স্যার আমাদের কত, শেষ অবস্থান, ওই যে আবার সেমভাবে বের করে ফেলবো, কত কত হতে হবে স্যার 3.05 হাইটটা প্লাস হতে হবে 1.8। এটা কেমন আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। আমি কি ভুল করছি স্যার? ভুল করছি, এটাই হতে হবে, ভুল করছি স্যার। হ্যাঁ, আমাদের হাইটটা কত হবে স্যার, এইটা হতে হবে 3.05। এই যে দেখো ভূমি থেকে এত উচ্চতা কোর্টে, এটা আমাদের হতে হবে, এটা আমরা এক পাশে রেখে দিব। আমরা এখানে কি করব, এবার ভি নট থিটা নট দেওয়া আছে, এই দুইটা দেওয়া থাকলে স্যার এক্স এবং ওয়াই থেকে যে কোনো একজন না দেওয়া থাকলে, একজন দেওয়া থাকলে তার কাছ থেকে বাকি জনের পরিচয় আমরা পেয়ে যেতে পারি। তো এখন আমাদের কি দেওয়া আছে, ভি নট থিটা নট এক্স সবগুলো জানা আছে, ওয়াই বের করতে হবে। কিভাবে বের করতে চলে দেখি স্যার, ওয়াই বের করে দেখি আর আমার টার্গেটের সাথে মিলে কিনা একটু দেখি স্যার, আমার টার্গেটের সাথে মিলে কিনা একটু দেখবো। তো আবার সেম কথা, এইটা করার সময় আমাকে প্রাসের সমীকরণই করতে হবে, এটা করার সময় আমাকে প্রাসের সমীকরণই করতে হবে। সো ওয়াই ইকুয়াল টু এক্স টেন থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার টু ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট, এটা দিয়ে করতে হবে স্যার। এক্সের মান আমাদের 10, টেনের মান 1060, তারপরে হচ্ছে স্যার আমাদের 9.8 বসাবো, 10 স্কোয়ার 2 ইন্টু এখানে হচ্ছে 12 স্কোয়ার কজ স্কোয়ার 60 ডিগ্রি। ভ্যালু তুমি যদি বসিয়ে ফেলো স্যার, ভ্যালু যদি তুমি বসিয়ে ফেলো, এখানে তোমরা কত পাবা একটু খেয়াল করে দেখতে হবে স্যার। এটা করার সময় তোমার ভূমি থেকে অবস্থান জানতে চাওয়া হচ্ছে স্যার, ফাইনাল পজিশন। এই ওয়াই কিন্তু তোমার ফাইনাল পজিশন, ওয়াই কিন্তু তোমার সরণ না, ওয়াই কিন্তু ভূমি থেকে ফাইনাল পজিশন। তাহলে ভূমি থেকে ফাইনাল পজিশন আমরা কি করি স্যার, এই যে সরণকে ভেঙে যদি লিখি স্যার ওয়াই ফাইনাল মাইনাস ওয়াই ইনিশিয়াল, এভাবে লিখতে পারি না স্যার, এটাকে ভেঙে অবস্থান দিয়ে লিখলাম, কারণ এটা ছিল সরণ, সূত্রে এই ওয়াই হলো সরণ। এটাকে যদি অবস্থান দিয়ে লিখতে চাই ওয়াই ফাইনাল মাইনাস ওয়াই ইনিশিয়াল, ভূমি থেকে অবস্থান, কারণ আমার তুলনা করব কার সাথে, ভূমি থেকে অবস্থানের সাথে, তুলনা করব ভূমি থেকে অবস্থানের সাথে। তাহলে আমাকে কি করতে হবে, ওইভাবেই কাজ করতে হবে স্যার। চলো তাহলে আমার ফাইনাল পজিশনটা লাগবে ওয়াই এফ, আর এখানে আমাদের ভ্যালুটা আসবে হচ্ছে 3.31 আসবে, 3.31 আসবে স্যার। এটার সাথে আমরা ইনিশিয়াল যে ইয়াটা আছে ওয়াই আইটাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 1.8 মিটার হয়ে যাবে স্যার। এখানেও মিটার আসছে, সম্পূর্ণটা যদি আমরা যোগ করে ফেলি কত আসবে, আমি কি ভুল করতেছি, আমি মনে হয় হ্যাঁ ওয়েট 7.1 আসছিল, যাই হোক মানে ক্যালকুলেশন করে তোমার এটা 5.51ই আসবে আর কি। হ্যাঁ 5.51 মিটার তোমাদের ফাইনালে চলে আসবে। এভাবে কিন্তু আমরা প্রবলেমটা সলভ করে ফেলতে পারি। আমি তোমাদেরকে এই কোয়েশ্চেনটা, এই সিকিউটা দিয়ে একটা জিনিসই বোঝানোর চেষ্টা করছি, সেটা হলো প্রাসের সমীকরণ দিয়ে কীভাবে প্রাসের প্রবলেমগুলো সলভ করতে হয়, প্রাসের সমীকরণ রিলেটেড প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয়, চিন্তাটা কীভাবে করতে হয়, কীভাবে আইডেন্টিফাই করতে হয় যে প্রাসের সমীকরণ দিয়ে কীভাবে সলভ করা যায়। এবার আমরা স্যার কোয়েশ্চেন নাম্বার 4টা একটু দেখব। কোয়েশ্চেন নাম্বার 4-এ আমাদেরকে বলা হচ্ছে একটি উপগ্রহ টিভিআর নামে একটি গ্রহকে 30 দিনে একবার প্রদক্ষিণ করে উপগ্রহটির ব্যাসার্ধ 3200 কিলোমিটার এবং এর পৃষ্ঠে মুক্তিবেগ 3.6। এইটা একটু স্যার আমি ছোট্টখাটো ভুল করছি, এইখানে হচ্ছে পার সেকেন্ড হবে, এটা আওয়ার হলে স্যার আবার বেশি ছোট হয়ে যায়, মুক্তিবেগ তো হবেই না, এটা খুব বেশি একটা ভালো আসে না স্যার। আসেন স্যার আমরা জাস্ট প্রবলেমটা বোঝার জন্য বুঝি স্যার। এই প্রশ্নটা একটু ডিফিকাল্ট করে দিছি আমি আপনাদেরকে, পুরা কোয়েশ্চেন সেটের মধ্যে একটা কোয়েশ্চেনই আমি ডিফিকাল্ট করছি। সো উপগ্রহটি গ্রহের মুক্তিবেগের অর্ধেক বেগে গ্রহটি চারিদিকে ঘুরছে, এটাও বলে দেওয়া আছে গ্রহটির পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ
এত। ভেরি গুড। এখন বলছে উপগ্রহটির ঘনত্ব নির্ণয় করো। উপগ্রহটার ঘনত্ব যেহেতু আমাদেরকে বের করতে বলছে, আমরা কিভাবে কি করতে পারি সেটা একটু দেখব। স্যার আমাদেরকে কি কি দেওয়া আছে, আমাদেরকে কি কি দেওয়া আছে একটু ভালো মতো করে বুঝতে হবে। আমাদের কি কি দেওয়া আছে, আমাদের দেওয়া ইনফরমেশনগুলো থেকেই কিন্তু আমাদেরকে ঘনত্বটা বের করে নিয়ে আসতে হবে। স্যার এই যে এখানে দেওয়া ইনফরমেশনগুলোর মধ্যে একটা জিনিস আমি আপনাদেরকে একটু বলে দিই স্যার, এটা একটা কারেকশন ছিল এই কোয়েশ্চেনের মধ্যে, সেটা হচ্ছে ঘনত্ব জানতে চাওয়া হয়েছে গ্রহটার বেসিক্যালি। এই যে একটি গ্রহকে কেন্দ্র করে ঘুরতেছে না স্যার, ঘনত্বটা হবে স্যার আমাদের গ্রহের। এইটুকু কারেকশনটা একটু স্যার আমরা করে নিব। এবারে কোয়েশ্চেনটা করে নিয়ে আসি। আসলে কোয়েশ্চেন বানানোর সময় করছি, এরপরে যে এডিট করে দিচ্ছি এটা আর কারেকশন হয়নি আর কি আমাদের। সো আসো স্যার, তাহলে এই গ্রহটার ঘনত্ব যদি আমাদেরকে বের করতে বলা হয়, গ্রহের মুক্তিবেগ আমাদেরকে দেওয়া আছে। গ্রহের মুক্তিবেগ, মুক্তিবেগ আমরা সবাই জানি gm ডিভাইডেড বাই আর, 2gm ডিভাইডেড বাই আর, এটা হয় নিশ্চয়, রাখি স্যার। তাহলে এখন আমরা কে যদি ভেঙে 4/3 পাই আর কিউব করতে পারি, 4/3 পাই আর কিউব করলে আমরা কিন্তু এটা পেয়ে যাব স্যার। বসিয়ে দাও এখানের মধ্যে। 4/3 যদি এখানে মাল্টিপ্লাই হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে 8/3, 2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে জি আর কিউব, জি পাই আছে একটা স্যার, পাই আর কিউব ডিভাইডেড বাই আর। হ্যাঁ, এখানেও সেম স্যার, আমাদের এইগুলো সবগুলো দেওয়ার সময় স্যার উপগ্রহের ব্যাসার্ধ দেওয়ার তো কোনো মানে হয় না স্যার, এটা গ্রহের ব্যাসার্ধ দিচ্ছে। এগুলো একটু স্যার আমাদেরকে দেওয়া আছে। কোয়েশ্চেনটাতে কারেকশন ছিল, খুবই দুঃখিত স্যার, একটা কোয়েশ্চেন এটাতে কারেকশনগুলো দেওয়া হয়নি তোমাদেরকে। সো তাহলে আমরা যদি এরকম কোয়েশ্চেন দেওয়া থাকে আমাদেরকে, একটি উপগ্রহের জন্য 30 দিনে একবার প্রদক্ষিণ করে, তারপর গ্রহটার ব্যাসার্ধ আমাদেরকে দিয়ে দিচ্ছে, পৃষ্ঠের মুক্তিবেগ দিয়ে দিচ্ছে, পৃষ্ঠের মুক্তিবেগ দিয়ে দেওয়া আছে স্যার। উপগ্রহটি গ্রহের মুক্তিবেগের, দেখছো এই যে গ্রহের মুক্তিবেগিতে দেওয়া আছে। এগুলা কোয়েশ্চেন এখানে তোলার সময় একটু ভুল হয়ে গেছে স্যার, সরি। সো গ্রহটি পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের গ্রহটির পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণটা আমাদেরকে সব কিছু বলে দিচ্ছে। এই ইনফরমেশনগুলো থেকে আমরা আজ থেকে চটজলদি আনসার বের করে নিয়ে আসতে পারবো। এন্ড ক্যালকুলেশন করে নাও, এটা ক্যালকুলেশন করলে তোমরা আনসার পেয়ে যাবা। তোমাদের এখানে অনেক সময় তোমরা যখন ক্যালকুলেশন করতে নাও জি নিয়ে একটু ঝামেলা হয়, তাহলে তখন তুমি কি করে ফেলতে পারবা, ভ্যালু বের করতে গিয়ে 7.8 এটা দিয়ে করতে পারবা, ক্যাপিটাল জি না বসিয়ে। তাহলে চলো তো স্যার আমরা জি যেহেতু দেওয়াই আছে, আমরা এভাবে করলে কি হয়, ও না সরি, তখন আমার ঘনত্ব থাকবে না। ঠিক আছে স্যার, জি তোমরা জাস্ট জানা ভ্যালুটা বসিয়ে দাও, তাইলে হয়ে যাবে। জি এর মানটা তোমরা মুখস্থ ভ্যালু বসিয়ে দাও। জি এর মান 6.673 ইন্টু 10^11, এটা বসিয়ে দিবা। আমরা ক্যালকুলেশনে বসে আনসার বের করে ফেলতে পারবো। একটু যদি ক্যালকুলেশনটাকে আমরা ফাস্ট করে ফেলি, জি পাই আর স্কোয়ার, আর কাটাকাটি যাবে। (6.673 into 10^-11 into 3.1416 into আর এর ভ্যালুটা আমাদের কত দেওয়া আছে, 3200 কিলোমিটার, মানে 3.2 into 10^6। ব্র্যাকেট দিই, স্কোয়ার বসাই দিই স্যার। আমরা আমাদের চলে আসছে স্যার আমি কি ভ্যালুগুলোকে কারেক্টলি বসাইছি? 8/3, 6.63, 4/3 পাই আর কিউব। আচ্ছা, ইন্টু রো, ও শিট, ইন্টু রো আমি আসলে এইখানে একটা ভুল করে বসে গেছি, এখানে একটা রো গুণাকারে থাকছে স্যার। এইটা করার পরে ক্যালকুলেশন করার পরে আমরা কি পাচ্ছি, ক্যালকুলেশন করার পরে আমরা এখানে মোটামুটি ভ্যালু পাওয়া যায় ভিতরে 5700। হ্যাঁ, সো তাহলে
পরের পেজ একটা অ্যাড করি স্যার আমরা। তাহলে VE এর ভ্যালু হচ্ছে আমাদের কত, VE এর ভ্যালু আমরা বসিয়ে ফেলি এখানে। VE এর ভ্যালু আমাদের মুক্তিবেগ, মুক্তিবেগ আমাদেরকে বলে দেয় নাই। মুক্তিবেগ যদি বলে না দেয় তাহলে আমাকে মুক্তিবেগ বের করতে হবে। মুক্তিবেগ বের করা খুবই সহজ স্যার। VE এর জায়গায় আমরা ছট করে একটা বসাবো, √2/2GR। আচ্ছা, এখানে আমাদের কি বসছে স্যার, রুট। এই ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে 5714.54 পাবো, ইন্টু রো থাকবে আমাদের, ভেরি গুড, এই রোটা থাকবে। আচ্ছা, রুট আমাদের চলে যাবে স্যার, জাস্ট কি চলে আসবে, রুট যদি চলে যায়, রো যদি আমরা ক্যালকুলেশন করি 2 × 9 7.8 বলছে মনে নাকি স্যার, 7.8 বলছে আমাদেরকে জি এর মান। 7.8 ইন্টু আর এর মান আমাদেরকে স্যার কত বলে দিচ্ছে স্যার, 3200। সো 3.2 × 10⁶। 3200কে আমরা 3200 কিলোমিটারকে আমরা মিটার নিয়ে গেলে এটাই পাবো স্যার। এর নিচে ভাগ হবে 5714.54। বসিয়ে দাও স্যার, আনসার পেয়ে যাবে 2 × 7.8 × 3.2 × 10⁶ ডিভাইড বাই 5714.54। এটা আমাদের আনসার চলে আসছে 2GR। ক্যালকুলেশন যদি আমি ভুল না করে থাকি তাহলে স্যার 8735.61 আসতেছে, 611। এখানে আনসার তো 2264 দেখাচ্ছে। আমি শিওর না, এখানে ক্যালকুলেশন যদি ছোটোখাটো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, কারণ তাড়াহুড়া করতে গিয়ে আমার হয়তো বা ক্যালকুলেশনের ছোটোখাটো মিস্টেক হয়েও যেতে পারে, অথবা আগে যে আনসার সলিউশনটা আমি দিচ্ছি সেটা তো ভুল থাকতে পারে, সলিউশনেও ভুল থাকতে পারে, সব বই সলিউশনে ভুল থাকে। সো 8/3 জি তো আমাদের আছে, 4/3 চলে গেছে, পাই r³ রো r² আমরা করে ফেলছি। এই ক্যালকুলেশনটা করার সময় আমাদের স্যার 8/3 আমরা করছি, জি এর মানও কারেক্টলি বসাইছি, পায়ের মানও বসাইছি, আর এর মানও বসাইছি স্যার। হ্যাঁ, তো আমার মনে হয় না স্যার আমাদের কোনো জায়গায় এখানে ভুল হয়েছে। ভুল না হয়ে থাকলে স্যার এটা আমাদের আনসার। কোনো একটা গ্রহের পৃষ্ঠে যে মুক্তিবেগ, এই মুক্তিবেগের এই ফর্মুলা থেকে আমরা একটা রো এর সম্পর্ক নিয়ে আসছি। মুক্তিবেগ আমাদেরকে সরাসরি দেওয়া নেই, কিন্তু পৃষ্ঠে জি এর মান দেওয়া আছে। পৃষ্ঠে জি এর মান যদি আমাদেরকে দিয়ে দিতে তাহলে স্যার পৃষ্ঠ থেকে মুক্তিবেগ আমরা বের করে ফেলতে পারি। সো এটা হচ্ছে √2/2GR। তাহলে এখানে 2GR বসিয়ে দিচ্ছি, এই পাশেও স্যার ভ্যালুটা ক্যালকুলেশন করে ইন্টু রুট করছি। রুট দুই পাশ থেকে স্কোয়ার করে দিলে চলে যাবে স্যার। তাহলে রো দিয়ে আমরা জাস্ট ওইটাকে ভাগ করে দিচ্ছি। আশা করি ঠিক আছে স্যার, এটাই আনসার। প্রসেসটা তোমরা মনে রাখো, ক্যালকুলেশন যদি ভুল হয়ে থাকে তাহলে স্যার তোমরা কারেক্টলি করে নিও। এবারে এর লাস্টের যে প্রশ্নটা সেটা একটু দেখো, যদি উপগ্রহটি স্থির হয়ে যায় তারপর মহাকর্ষের কারণে গ্রহের পৃষ্ঠে ফিরে আসে, তবে এটি কত বেগে গ্রহের পৃষ্ঠে আঘাত করবে। দেখো স্যার, এটি স্থির হয়ে গেছে, স্থির না হওয়ার আগ পর্যন্ত তার মধ্যে একটা কি লাগতেছিল, সে যে ঘুরতেছিল একটা গ্রহকে কেন্দ্র করে। যখন একটা উপগ্রহ ঘুরতে থাকে তখন তার বাইরের দিকে ঘোরার প্রয়োজনে বাইরের দিকে আমরা একটা কেন্দ্রবিমুখী বল কল্পনা করে নিই স্যার। আসলে তো স্যার কেন্দ্রবিমুখী বল বলতে কিচ্ছু নাই, তার একটা ঘোরার জন্য কেন্দ্রমুখী বলের দরকার হয়, সেটাকে আমরা অন্যভাবে রিপ্রেজেন্ট করি। সেটাকে আমরা বলি কি স্যার, কেন্দ্রবিমুখী বল আছে সেখানে একটা কেন্দ্রবিমুখী বল আছে। তোমরা যারা আমার কাছে ব্যাচে ক্লাস করছো তারা নিশ্চয়ই জানো কেন্দ্রমুখী বল এবং বিমুখী বলের যত কনফিউশন আছে আমাদের সবগুলা কিন্তু আমরা ক্লিয়ার করে দিছিলাম স্যার, সবগুলাই ক্লিয়ার করে দিছিলাম। কেন্দ্রমুখী বল একটু শর্ট করে যে আমরা আলোচনা করে দিই স্যার। কেন্দ্রমুখী বল জিনিসটা কি স্যার, কোনো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতে চায় তাহলে অবশ্যই কেন্দ্রের দিকে একটা টান বলের প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয়? সিম্পল ভাষায়, সরল ভাষায়, এটা যে ঘুরতেছে সমান বেগে ঘুরতেছে, কিন্তু ঘুরতেছে তো স্যার, ঘোরার জন্য এর দিকের পরিবর্তন করতে হয়। দিকের পরিবর্তন মানে বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন যদি হতে হয় তাহলে লাগবে ত্বরণ। ত্বরণটা কোন দিকে লাগবে স্যার? কেন্দ্রের দিকে লাগবে। তো ত্বরণ কেমনে দিই স্যার? আমরা বল দিয়ে দিই। তাহলে কেন্দ্রের দিকে একটা বল লাগে যেটার নাম কেন্দ্রমুখী বল।
এখন আমাদের এটা প্রয়োজন আছে, এমন একটা বল, সে তো আর আকাশ থেকে কোনো বল নাজিল হবে না স্যার, আমাকে বলটা বাইরের কোনো একটা বলের মাধ্যমে কোনো একটা ফর্মে থাকবে। যেমন এক্ষেত্রে তোমার হচ্ছে অভিকর্ষ বলটাই কেন্দ্রমুখী বল হিসেবে দিবে, কিন্তু স্যার এখানে তো আরও কিছু বল আছে যেটা তাকে বাইরের দিকে নিয়ে যেতে চাচ্ছে, এরকম থাকতে পারে। তখন আমরা বিবেচনা করে দেখব স্যার সবগুলা মিলে লব্ধি বলটা কেন্দ্র বরাবর আছে কিনা, লব্ধি বলটা কেন্দ্র বরাবর আছে কিনা। লব্ধি বরাবর কেন্দ্রের দিকে যে বলটাই থাকবে সেটাই কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে। তো কেন্দ্রমুখী বল আলাদা কোনো বল না, এটা একটা লব্ধি বল। সবগুলা বলের সমষ্টিগতভাবে লব্ধি যদি কেন্দ্রের দিকে রাখতে পারো তখনই বস্তুটা ঘুরবে। আর কেন্দ্র বিমুখী বলটা কি স্যার? তো এই যে আমাদের একটা লব্ধি বল চিন্তা করতে হচ্ছে, এটা সেপারেট কোনো বল না, এর জন্য ক্যালকুলেশন একটু ডিফিকাল্ট হয়ে যায়। তখন আমরা কি চিন্তা করি স্যার, আগে থেকে একটা ঋণাত্মক ধরে নিই, স্যার এটাকে ঘুরতে হচ্ছে কত বেগে, ভি বেগে ঘুরতে হচ্ছে। ভি বেগে ঘোরার জন্য বাইরের দিকে এর একটা উল্টা দিকে একটা কাল্পনিকভাবে একটা বল আছে। এখন সেটা যদি ব্যালেন্স হয়ে যায় বাকি বলগুলোর সাথে তখন বস্তুটা ঘুরবে, এটা চিন্তা করতে পারি। তো সেই জন্য আমরা কেন্দ্রবিমুখী বল চিন্তা করে নিই। স্যার এবার চট করে চলে আসো তো দেখি স্যার আমরা এই যেটা করে ফেলি, কেন্দ্রবিমুখী বল এম বি স্কোয়ার ডিভাইডেড বাই আর, এম বি স্কোয়ার ডিভাইডেড বাই আর দিয়ে আমরা এটা চট করে নিয়ে আসতে পারবো স্যার উপগ্রহের ইয়া থেকে। এটা হচ্ছে তোমার কেন্দ্রবিমুখী বল। আচ্ছা আমাকে তো এটা বের করতে বলে না, আমাকে বের কি করতে বলছে সেটা একটু খেয়াল করে দেখো। যদি হঠাৎ করে এটা কি হয়ে যায়, স্থির হয়ে যায়, আমরা এটা বুঝাচ্ছিলাম হচ্ছে এই জন্য কেন্দ্র এম বি স্কোয়ার বাই আর এখানে থাকে স্যার, এমটা ছোট হাতেরই দিব কারণ এটা হচ্ছে উপগ্রহটার, আর কেন্দ্রের দিকে অবশ্যই আমাদের কি থাকে, একটা অভিকর্ষ বল থাকে স্যার, জি এম এম বাই আর স্কোয়ার। হ্যাঁ ওকে, কিন্তু স্যার আমাকে প্রশ্নে কি চাইছে একটু খেয়াল করে দেখতে হবে। এই ব্যালেন্সটা যখন আমাদের কি হয়ে যায়, এই ব্যালেন্সটা যখন আমাদের থেকে চলে যাবে তখনই এটা ছিটকে মানে এটা ভেতরে চলে আসবে। এখন বেগ যদি শূন্য হয়ে যায়, এখানে কোনো কিছুই নাই স্যার, পুরো উড়িবার অভিকর্ষ বল তাকে নিচের দিকে টানতেছে। বেগ শূন্য হয়ে যাওয়া মানে এই কেন্দ্রবিমুখী বলটা শূন্য হয়ে যাওয়া, তাহলে উপগ্রহটি স্থির হয়ে গেছে, বেগ শূন্য হয়ে গেছে, তারপর মহাকর্ষের কারণে এটা পৃষ্ঠে ফিরে আসে, তবে এটি কত বেগে গ্রহের পৃষ্ঠে আঘাত করবে। এখানে স্যারেরা শেষ বেগ যখন তোমাকে বের করতে বলছে, অভিকর্ষ একটা উপর থেকে বস্তু নিচের দিকে পড়তেছে, অনেকে বলে স্যার একটা বস্তু নিচের দিকে পড়তে থাকলে আমরা তো স্যার বেগের সূত্র এটা জানি, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GH। স্যার এটা যদি মারে দিই তাহলে তো হয়ে যাবে স্যার, উচ্চতা তো আমরা জানি কত উচ্চতা এটা ঘুরতেছিল, বা উচ্চতা না জানলে বের করে নিয়ে আসতে পারবো স্যার নিশ্চয়ই। বেগ থেকে তো বের করে ফেলা যায় নাকি স্যার, গ্রহের বেগ থেকে উচ্চতা বের করে ফেলা যায় না, ওটা বের করব, বের করে স্যার আমরা বসাই দিব। এটা ভুল কি হবে স্যার? 100% ভুল হবে স্যার। আমরা এই যে সূত্রটা বসাচ্ছি, এই সূত্রটা কিন্তু স্যার সুষম বেগের সূত্র, আমার সুষম ত্বরণের সূত্র, সুষম ত্বরণের সূত্র। আমাকে একটু বলো তো জি কি স্যার সুষম ত্বরণ? তাহলে স্যার আমরা সুষম ত্বরণের সূত্র জিতে কেন শিখছি? খুব অল্প উচ্চতার জন্য শিখছি স্যার, কেমন 1 কিলোমিটারের কম, 200, 300, 400, 500 মিটার, 600 মিটার, মোটামুটি এগুলোতে ম্যানেজেবল। পৃথিবীর সবচেয়ে উচ্চ যে দালান বুর্জ খলিফা, সেটার উচ্চতা 828 মিটার, 1 কিলোমিটারেরও কম। সো এই সকল জায়গাগুলোতে এই ক্যালকুলেশনটা খুব একটা বেশি ইফেক্ট ফেলে না, তাই আমরা কি করি, ছোট্ট একটা পরিবর্তন পাওয়া যায়, ছোট্ট একটা রিয়েল ভ্যালু থেকে পার্থক্য পাওয়া যায় সুষম ত্বরণ ধরে করলে, তখন আমরা এটা ওইভাবে ক্যালকুলেশন না করে ইউজুয়াল সুষম ত্বরণের মতো করে ফেলি স্যার, রিয়েল ক্যালকুলেশনটা না করে। কিন্তু এখন তো তোমাকে স্যার রিয়েল ক্যালকুলেশন করতে হবে। কেন করতে হবে? কারণ আমরা এখান থেকে দেখেই বুঝতে পারতেছি, এই যে স্যার এটা যদি 3.6 কিলোমিটার পার সেকেন্ডের অর্ধেক বেগে, মানে কত বেগে ঘুরতেছে, এটার অর্ধেক বেগে ঘুরতেছে, তার মানে 1.8 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছিল। তার মানে এটা বেশ অনেক উঁচুতে ছিল, উপগ্রহটা বেশ অনেক উঁচুতে ছিল। এই উঁচুতে থাকা একটা গ্রহের উচ্চতাটা আমরা যদি একটু বের করে নিয়ে আসি তাহলেই বুঝতে পারবা যে আসলে কিভাবে কি হচ্ছে। স্যার চলো ছোট করে একটা আমরা উচ্চতা বের করে নিয়ে আসি। উপগ্রহের জন্য স্যার আমরা বেগের সূত্র জানি, এটা বেগের সূত্র জানি স্যার আমরা এটা, হ্যাঁ স্যার, উচ্চতা আমাদেরকে বের করতে হচ্ছে, উচ্চতার জন্য এটাকে একটু ভেঙে লিখি স্যার, আর প্লাস এইচ, এটা জানি নাকি স্যার? আচ্ছা এবার বলো তো স্যার, জি আর এম আমাকে দেওয়া নাই, এম আমাকে দেওয়া নাই, বিশেষ করে গ্রহটার ভর আমাকে দেওয়া নাই স্যার। গ্রহটার ভর না দেওয়া থাকলে কি হবে, গ্রহটার পৃষ্ঠের জি দেওয়া আছে, আমরা জি এম কে সবসময় মনে রাখবা জি আর স্কোয়ার দিয়ে রিপ্লেস করতে পারি স্যার। জি এম কে স্যার এইচ উচ্চতার জি
এবং আর প্লাস এইচ হোল স্কোয়ার দিয়ে রিপ্লেস করতে পারি যে কোনোভাবে। এই দুইটার থেকে যে কোনো যখন যেটা লাগলে রিপ্লেস করে দিবা স্যার, লাগলেই রিপ্লেস করে দিবা। আমার ভূপৃষ্ঠের জি এর মান জানি এবং ব্যাসার্ধ জানি, চট করে এটা বসাই দিব স্যার, জি আর স্কোয়ার আর প্লাস এইচ বসিয়ে দাও, তাহলে উত্তর পেয়ে যাবা স্যার। তুমি এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারতেছো কি কি করতে হবে। আমাদের এখান থেকে স্কোয়ার করে দিতে হবে, স্কোয়ার করে দিয়ে ভাগ করে দিতে হবে। আর প্লাস এইচ ইকুয়ালটা আমরা কি পাবো, জি আর স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার, এটা পাবো। পরের একটা পৃষ্ঠা আমরা অ্যাড করে নিই। পৃষ্ঠা আমাদের অ্যাড করার দরকার নাই স্যার, এখানে অঙ্কটা করে ফেলি। এটাকে একটু সরাই নিই, ছোট্ট করে নিই আগে, ছোট্ট করে এখানে সরাই করে লিখে দিই ছোট্ট বন্ধুকে। তাহলে স্যার আমরা কি পাচ্ছি দেখো, এইচ ইকুয়াল টু জি, জি মানে হচ্ছে আমাদের 7.8, 7.8 ইন্টু আর এর মান কত স্যার, আমাদের আর এর মান ব্যাসার্ধ কত দেওয়া আছে 3.2 ইন্টু 10⁶। আমি যদি ভুল না হয়ে থাকি স্যার, এইটাকে আমার স্কোয়ার করতে হবে, করলাম। ভ্যালোসিটি কত স্যার, ভ্যালোসিটি আর অর্ধেক, তো এটা কিলোমিটার স্যার, কিলোমিটার পার সেকেন্ড, তো মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, ইন্টু কিউব, এটাকে স্কোয়ার করতে হবে। এটার সাথে আমাদের কত আরটা যোগ করতে হবে স্যার, এই যে এখানে আর প্লাস এইচ ছিল, আরটাকে ওই পাশে গিয়ে যোগ করতে হবে। ওরে বাবা, আমার এটা তো একটু ডিস্টার্ব করে, আমাকে ডিস্টার্ব করে। তোমরা নিশ্চয়ই এটা তুলে ফেলছো স্যার, আমরা এটা মুছে দিতেও পারি চাইলে। এখন আরটা আমাদেরকে যোগ করতে হবে। আর এর মান কত, আর এর মান হলো স্যার ওই যে বারবার যেটাকে আমরা 3.2 ইন্টু 10⁶ লিখতেছিলাম, লিখে ফেলি স্যার। এটা আমরা মাইনাস করবো মনে হয়, সরি স্যার, প্লাস কেন করতেছি, মাইনাস করব, এই যে এখানে আছে মাইনাস করব। চট জলদি একটু করে ফেলি। 7.8 ইন্টু 3.2 ইন্টু 10⁶, এটার স্কোয়ার করব ডিভাইডেড বাই 1.8 ইন্টু 10⁻3, এইটার স্কোয়ার করব। এখান থেকে আমরা 3 2 5টা শূন্য বিয়োগ করে দিব সাইন্টিফিক প্রণে। বাবা রে বাবা, 21.45 ইন্টু 10⁶ মিটার। কি উচ্চতা দেখছো স্যার, মানে 21,450 কিলোমিটার উপরে, বিশাল উঁচু জায়গায় স্যার, আমার তো বিশ্বাসই হয় না স্যার। হ্যাঁ স্যার, কারেক্ট অ্যান্সার আসছে। তাহলে স্যার দেখো, এত উঁচু থেকে যখন একটা বস্তুকে ফেলা হবে স্যার, জি কি ওখানে সেম আছে, ওখানে জি দেখো তো 7.8, এটা আর থাকে কিনা, পরিবর্তনশীল জি। এখন আমাদেরকে এটা করার সময় কাজ করতে হবে, সেটাকে দুইভাবে করা যায়। আমরা মহাকর্ষ বিকর্ষে মহাকর্ষীয় বিভব শক্তির সংরক্ষণশীলতার মাধ্যমে করে ফেলতে পারি এক, অথবা স্যার আমরা কি করতে পারি, আমরা এটা কাজশক্তি উপপাদ্যের মাধ্যমে সলভ করে নিয়ে আসতে পারি। সো কাজশক্তি উপপাদ্যের মাধ্যমে করে আসে একটু জিনিসটা লম্বা হয়, ক্যালকুলাসের ইউজ করতে হয়, কিন্তু শক্তির সংরক্ষণশীলতা দিয়ে যদি আমরা সলভ করে ফেলি তাহলে এভাবে জিনিসটা করে ফেলা যায়। সো দেখো, হাফ এম ভি স্কোয়ার প্লাস, আমরা এখানে যোগ করব স্যার, একটু খেয়াল করে দেখো স্যার, এইটা আমাদের পৃথিবীর এই জায়গায় ছিল একটা মহাকর্ষীয় বিভব শক্তি, এই জায়গায় ছিল একটা মহাকর্ষীয় বিভব শক্তি, যেখানে মানে পৃথিবী মানে গ্রহটা স্যার, পৃথিবী বলতেছি, গ্রহ, এই গ্রহ এখানে ছিল স্যার উপগ্রহের অবস্থান, এই অবস্থানে তার একটা মহাকর্ষীয় বিভব শক্তি ছিল, সেটা এখানে চলে আসার পরে, পৃষ্ঠে চলে আসার পরে সেটা হয়ে গেছে কি মহাকর্ষীয় বিভব শক্তি প্লাস গতিশক্তি, অর্থাৎ কিছু পরিমাণ বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেছে, বুঝছো স্যার? তাহলে এখানে মহাকর্ষীয় বিভব শক্তি P0, এখানে P প্লাস গতিশক্তি K, ওইখানে কোনো গতিশক্তি ছিল না, এটা স্থির ছিল ওইখানে, ঠিক আছে স্যার? তাহলে আমরা এখানে কি করব, এখানে স্যার যোগ করে ফেলবো, এখানে যোগ করব উপরের শেষটা স্যার, শেষটা ইকুয়াল টু শুরুরটা, মানে শক্তির সংরক্ষণশীলতা, তোমরা লিখবা শক্তির সংরক্ষণশীলতার নীতি হতে, শক্তির সংরক্ষণশীলতার নীতি হতে হাফ এম বি স্কোয়ার প্লাস জি এম স্মল এম ডিভাইডেড বাই, আমার এখানে কি হবে আর প্লাস, না এটা তো শুধুমাত্র আর হবে স্যার, ফাইনালি তো শুধুমাত্র আর এ চলে আসছে, এটা আর এ চলে আসছে স্যার, এটা ইকুয়ালটা আমরা লিখতে পারি, এই পুরো জিনিসটাকে ইকুয়াল করে আমরা লিখতে পারি ছোট্ট করে লিখি স্যার, ইকুয়ালটা আমরা লিখতে পারি স্যার
মাইনাস স্যার মহাকর্ষী বিভব শক্তির সূত্রে একটা মাইনাস আছে, এটা মনে রাখবা। এটা তো ছিল না স্যার, মাইনাস জিএমএম ডিভাইডেড বাই আর, আর মানে কেন্দ্র থেকে দূরত্ব। কেন্দ্র থেকে দূরত্ব এই অবস্থানটার জন্য, ফাইনাল অবস্থানের জন্য স্যার আমার গ্রহটার ব্যাসার্ধ, আর ইনিশিয়াল অবস্থানের জন্য গ্রহটার ব্যাসার্ধ প্লাস এইচ, এটা হচ্ছে আমাদের এইচ প্লাস এইচ। তাহলে এখান থেকে স্যার আমার প্রত্যেক সাইড থেকে আমরা এম কমন নিয়ে কেটে দিতে পারি স্যার, কারণ উপগ্রহটার বেগটা এখানে ইনসিগনিফিক্যান্ট, আমরা স্যার কেটে দিতে পারবো। কেটে ফেলার পরে দুই পাশে নিয়ে গিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়াল আমরা লিখতে পারি জি এম কমন নেওয়া যায় স্যার, জি এম কমন নিয়ে 1/r মাইনাস 1/r প্লাস এইচ করে দাও, তাহলে অঙ্ক হয়ে যাবে স্যার। আর প্লাস এইচ তো মনে হয় এখান থেকে বের করে ফেলতে পারবো স্যার, করে ফেলো, ক্যালকুলেশন করে আনসার বের করে নিয়ে আসবো স্যার, হয়ে যাবে, যা আসবে ওটাই আনসার। আমি আনসার আর বের করতে চাচ্ছি না, এখানে যা দেওয়া আছে আনসার মিলছে কিনা একটু দেখে নিবা। 1.137 × 10⁶ এর সাথে আনসার মিলে কিনা এই প্রসেসে তোমরা করে নিবা, বেশি কিছু না স্যার। এখান থেকে তোমরা ভি স্কোয়ার পাবা, ক্যালকুলেশন করে নিও, করার পরে ভি এর মানটা কি হবে তোমরা নেক্সট ক্যালকুলেশন করে দিবা। তাহলে স্যার আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে মহাকর্ষীয় যে ধ্রুব মহাকর্ষীয় যে ত্বরণ আছে, অভিকর্ষ ত্বরণ যে আছে, অভিকর্ষ ত্বরণটার কারণে একটা বস্তু যে বেগটা লাভ করতেছে সেই বেগটা কত হতে পারে তা বের করার উপায়টা আমরা বের করে দেখে ফেললাম স্যার, এটা সবসময় মনে রাখবা। এবং এই ধরনের ক্ষেত্রে আমরা কিভাবে কাজটা করতে পারি তা বের করতে পারি। এই সেম শক্তি সংরক্ষণশীলতা নীতি দিয়ে আরেকটা প্রবলেম সলভ করা যায়, যেটা তোমাদের বুয়েট ভর্তি পরীক্ষায় আসছিল। পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা বস্তুকে যদি আমরা ভি বেগে উপরের দিকে ছুটে মারি, প্রশ্নটা ছিল অনেকটা এমন, পৃথিবীর পৃষ্ঠ থেকে একটি রকেট 5 কিলোমিটার/সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো, মানে উপরের দিকে যাত্রা করলো, করার সময় এর ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে, তো তাহলে তার একটা আদি বেগ আছে, সেই বেগে সে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, তার মানে তোমাকে এইচ বের করতে বলছে। তখন চিন্তা করতে হবে যে সেম জিনিস, তখন এইখানের অবস্থানের বিভব শক্তি প্লাস গতিশক্তিটা উপরে গিয়ে শুধুমাত্র কি হয়ে যাবে, মহাকর্ষীয় বিভব শক্তি হয়ে যাবে। এই সেম ফর্মুলা লিখবা, তখন তোমাকে ভ্যালোসিটি দেওয়া আছে, তখন এটা ইনিশিয়াল ভ্যালোসিটি, তখন সেটা দেওয়া আছে, দিয়ে এখানে ক্যালকুলেশন করে তুমি এইচ বের করে নিয়ে আসবা। সো এই প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয় তোমাদেরকে একটু বেশি বেশি করে দেখতে হবে। মহাকর্ষ অভিকর্ষের মহাকর্ষীয় বিভব এটার ব্যবহার এবং মহাকর্ষীয় বিভব শক্তি থেকে শক্তির সংরক্ষণশীলতার ব্যবহার তা দেখাইছি আমি তোমাদেরকে। ভালো মতো করে বাসায় বসে প্র্যাকটিস করবা, এই কোয়েশ্চেনটাও দেখবা, আমি যেই কোয়েশ্চেনটা বলছি সেটাও দেখবা, বিভিন্ন বইগুলোতে এটা সলিউশনগুলো দেওয়া আছে ভর্তি পরীক্ষার যে প্রশ্নের, তোমরা সেখান থেকে দেখে করে নেবা, যদি না পারো তাহলে আমাকে বলবা। সো এই কোয়েশ্চেনগুলোকে অ্যানালাইসিস করে শিখে ফেলো স্যার, বুঝতে পারছো? তো দেখো খুবই ইনসিগনিফিকেন্ট, তোমরা মনে করো যে এই মহাকর্ষীয় বিভবের কোনো প্রয়োজনই নাই মনে হয়, বিভব শক্তির আসলে প্রয়োজন আছে, দেখছো? সো কোয়েশ্চেনটা একটু ডিফিকাল্ট করে দিচ্ছি আমরা। এর আগের কোয়েশ্চেনটা মোটামুটি ছিল একটা লেভেলে, এখানে সব কিছু তোমাকে ইউজ করতে হয়েছে। তোমাকে এখানে মুক্তিবেগের 2টা ফর্মুলা ইউজ করা লাগছিল স্যার, মুক্তিবেগের মোটামুটি 2টা ফর্মুলাই তোমাকে ইউজ করতে হয়েছে। এটা করার পরে তারপর এখানে এসে তোমাদেরকে উপগ্রহের বেগের ফর্মুলা ইউজ করতে হয়েছে, তারপর তোমাদেরকে এই এইচটা বের করার মাধ্যমে শেষ বেগ বের করার জন্য যে জি এর পরিবর্তনকে আমরা কি করতে পারি, শক্তির সংরক্ষণশীলতা দিয়ে যে আমরা শেষ বেগ বের করে নিয়ে আসতে পারি সেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, চলে আসুন এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 5-এ চলে যাব স্যার। কোয়েশ্চেন নাম্বার 5-এ দেখো স্যার, ঢাকার এটা আদর্শ গ্যাস থেকে একটা প্রশ্ন দেওয়া আছে স্যার, ঢাকার কোনো একটা নির্দিষ্ট দিনে শুষ্ক বাল্বের তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং সিক্ত বাল্বের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা শোনো, একটা কাজ করি, আমাদের ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে স্যার, আমরা এরপরের যে ভিডিওটা আছে সেটা 5 থেকে 5, 6, 7, 8-এর আরেকটা ভিডিও 2টা পার্টে শেষ করব। তাহলে স্যার মোটামুটি আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওটাতে।